আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ৬.৫ বছর পর ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ। কড়া নিরাপত্তায় সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমানের বিরুদ্ধে সেনাবাহিনীর হুঁশিয়ারি। মুক্তিযোদ্ধারা সবসময় শ্রদ্ধা ও সম্মানের আসনে মন্তব্য। বাংলাদেশ গণতন্ত্র রেল লাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে বললেন তারেক রহমান। যে কোনো হুমকি প্রতিহত করার আহ্বান। নেপালে ব্যাপক বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। জেন জিকে তাদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বগুড়ায় প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ। উদ্যোগের ভূয়সী প্রশংসা বিশিষ্টজনদের। সংবাদ জানাচ্ছিলাম এখনকার আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। প্রায় ৬.৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে অংশ নিয়েছেন ৪৭১ জন প্রার্থী। মোট ভোটার ৩৯,৭৭৫ জন। ৮টি ভোটকেন্দ্রের ৮১১টি বুথে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। ডাকসু নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত রিয়াজ ইসলামের রিপোর্টে। ঐতিহাসিক নানা ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে দ্বিতীয় সংসদও বলা হয়ে থাকে। বহুল প্রতীক্ষিত এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রায় ৬.৫ বছর পর। এবারের ডাকসুতে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০,৮৭১ জন ও ছাত্রী ১৮,৯০২ জন। প্রতি কেন্দ্রে গড় ভোটার প্রায় ৫,০০০। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে ৪৫ জন, জেনারেল সেক্রেটারি বা জিএস পদে ১৯ জন ও সহকারী জেনারেল সেক্রেটারি বা এজিএস পদে ২৫ জন নির্বাচন করছেন। আর সদস্য পদে প্রার্থীর সংখ্যা ২১৭ জন। নির্বাচনে প্যানেল রয়েছে ৯টি। হল সংসদ নির্বাচনে ১৮টি হলে ১৩টি পদে ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে ৫৯ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ৩১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২ জন, জগন্নাথ হলে ৫৫ জন, ফজলুল হক মুসলিম হলে ৫৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন, রোকেয়া হলে ৪৫ জন, সূর্য সেন হলে ৭৫ জন, হাজি মোহাম্মদ মহসিন হলে ৬০ জন, শামসুন নাহার হলে ৩৫ জন, কবি জসিমউদ্দিন হলে ৬৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৫৯ জন, শেখ ফজিলতুন্নেসা মুজিব হলে ৩৬ জন, অমর একুশে হলে ৭৬ জন, কবি সুফিয়া কামাল হলে ৩৮ জন, বিজয় ৭১ হলে ৬৮ জন ও স্যার এএফ রহমান হলে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে প্রবেশ করতে প্রতি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখাতে হবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট ও মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচন প্রস্তুতির সবশেষ খবর জানাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আছেন লায়লা নওশিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নওশিন, আমরা জানি যে ডাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে কিছুক্ষণ পরেই, তো প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। আমি এই মুহূর্তে সিনেট ভবনে আছি। সিনেট ভবন থেকে বিভিন্ন কেন্দ্রগুলো যে আছে সেই কেন্দ্রগুলোর উদ্দেশ্যে এরই মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপার কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং রিটার্নিং অফিসার যারা আছেন তারা সেই ব্যালট বাক্সগুলো গাড়িতে করে নিয়ে গেছেন। এবং আমি এই মুহূর্তে সিনেট ভবনে আছি। সিনেট ভবনে কিন্তু এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন হল থেকে ভোটাররা এসে তারা অপেক্ষা করছেন। সবার সামনে লাইনে দাঁড়িয়ে তারা আসলে ভোট দেবেন, তার জন্য তারা সবার আগে এসে এখানে বসে আছেন, অপেক্ষা করছেন ভোট শুরুর অপেক্ষায়।
দেখায়। আজ সকাল 7:30টার সময় যে 8টি কেন্দ্র আছে, 8টি কেন্দ্রে প্রত্যেকটি কেন্দ্র থেকে যে ব্যালট বাক্সগুলো গণমাধ্যমের সামনে খুলে দেখানো হবে, তারপর তালাবদ্ধ করে এরপর ভোট শুরু হবে। এবার কিন্তু ভোটার সংখ্যা 39,775 জন মোট ভোটার সংখ্যা। এর মধ্যে ছাত্রী আছে 18,902 জন এবং ছাত্র 20,873 জন। আর এবার ডাকসুর হচ্ছে 28টি পদে ও হল সংসদে সব মিলিয়ে 41টি কিন্তু ভোট দিতে হবে ভোটারদের। 41টি ভোট দিতে 10 থেকে 12 মিনিট পর্যন্ত সময় রাখা হয়েছে এবং ডাকসুতে থাকছে 5 পৃষ্ঠার একটি ব্যালট এবং হল সংসদে থাকছে 1 পৃষ্ঠার ব্যালট এবং 6টি ব্যালটে কিন্তু ভোটাররা ভোট দেবে এবং ব্যালট ওএমআর শিটে হবে। ওএমআর শিটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং প্রথমবারের মতো 30 জন ভোটার কিন্তু এবার ব্রেইল পদ্ধতিতে ভোট দিচ্ছে এবং ব্যালট বাক্স কিন্তু 5 ধরনের থাকছে। 1 নম্বর ব্যালট বাক্সে 3,000টি ধারণ ক্ষমতা ভোটার, 2 নম্বরে 2500, 3 নম্বরে 1500 এবং 4 নম্বরে 1000 এবং 5 নম্বরে 10,000 ধারণ ক্ষমতা রয়েছে ব্যালট বাক্সগুলোতে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য প্রতিটি কক্ষে কিন্তু আলাদা আলাদা ব্যালট বাক্স থাকবে। প্রত্যেকে ভোট দিয়ে নির্ধারিত ব্যালট বাক্সে আসলে তাদের ভোটগুলো ফেলবে। আর আমি যে সিনেট ভবনে আছি, সিনেট ভবন কেন্দ্রে মোট ভোটার 4,830 জন। এই সিনেট ভবনে ভোট দেবেন স্যার এফ রহমান, হাজী মোহাম্মদ মহসিন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা। এখানে এই সিনেট ভবনে মোট সেমিনার রুম, অ্যালামনাই ফ্লোর ও ডাইনিং রুমে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ। এখানে 100টি বুথ এবং 16টি টেবিল রয়েছে। ঠিক 7:30টায় এখানে যে রিটার্নিং অফিসার আছেন তিনি আমাদেরকে ব্যালট বাক্সগুলো খুলে দেখাবেন। এরপর ঠিক 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এরই মধ্যে ভোটাররা এখানে উপস্থিত হয়ে গেছেন। আপাতত সিনেট ভবন থেকে আমার কাছে এই ছিল। নওশিন, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে এই নির্বাচন নিয়ে আরও তথ্য জানবো আপনার কাছ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সরাসরি জানাচ্ছিলেন লায়লা নওশিন। সেনাবাহিনী সুস্পষ্ট করে বলেছে, মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। সামনে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেই ব্রিফিংয়ের চুম্বক অংশ তুলে ধরছেন তাফিমুল ইসলাম। মুক্তিযুদ্ধের মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনও করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে। সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ। ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা উন্নতি করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয়। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি। কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না। সো এটা একটা বিষয়। এখন সকল যে স্টেক হোল্ডার আছে আইন শৃঙ্খলা বাহিনীর, সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে। অলরেডি সবাই করা শুরু করেছে। যদি সবাই একত্রে একসাথে আমরা কাজ করি তাহলে সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা আরও ভালো হবে বলে আমরা আশা করছি। গুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে। সো এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি গুজব। কীভাবে ইন্টারাকশন পরে পৌঁছাবে। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই।
আমরা এর আগেও সংবাদ মাধ্যমে আইএসপিআর মাধ্যমে জানিয়েছি, স্পষ্টভাবে বলে দিয়েছি এই ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে এটাই আমরা চাই এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক এটা আমাদের সকলের আশা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সব উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী নির্বাচনে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন তারা। স্থানীয় সময় সোমবার দুপুরে টরন্টোর বাংলাদেশ কনসুলেট অফিসে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। সিসি আরও বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলছে। আসন্ন নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে টিমে যুক্ত থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টরন্টো নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ ফারুক হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে। ঠাকুরগাঁয়ে বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা বলেছেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকি প্রতিহত করবে তার দল। আরও জানাচ্ছেন রাহুল রায়। প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বিভিন্ন জেলা ও সংগঠনের নেতৃত্ব নির্বাচন করছে বিএনপি। সে ধারাবাহিকতায় ঠাকুরগাঁয়েও অনুষ্ঠিত হয়েছে জেলা সম্মেলন। সোমবার সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত চলে এই সম্মেলন, যার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব। অবশ্যই এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোনো পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়। রাজনৈতিক দলগুলোকে জনগণের সিদ্ধান্তের উপর ভরসা রাখার আহ্বান জানান তারেক রহমান। রাজনৈতিক দলগুলো তাদের মতামত, তাদের চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে। জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে। আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ না আসে গণতন্ত্রের রেল লাইনে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার দলের লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আর রাষ্ট্র গঠনে 31 দফা বাস্তবায়ন করা। এটি হোক আমাদের। রাহুল রায়, চ্যানেল আই। নেপালে ব্যাপক বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার গভীর রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর একথা জানান দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুড়ং। সে সময় তিনি জেন জিকে তাদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করেন। যদিও এর আগে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে জেন জিদের তীব্র আন্দোলন ও নেপালি কংগ্রেস কার্যালয়ের অনুরোধে তার অবস্থান পাল্টান নেপালের প্রধানমন্ত্রী। জেনজি রেভলিউশন নামের উত্তাল আন্দোলনে দেশটিতে কমপক্ষে 19 জন নিহত হয়েছে, আহত হয়েছে 100 জনের বেশি। জেনজি বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে।
রাজধানী কাঠমান্ডু সহ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বগুড়ার প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃত জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় সবুজ প্রকৃতি গড়ার কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেগবান হচ্ছে পরিবেশ রক্ষার আন্দোলন। উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বিশিষ্টজনরা বলছেন, এতে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত হচ্ছে তরুণ প্রজন্ম। রৌফ জেলার তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি বিনাশী উন্নয়ন ও অগ্রযাত্রায় মানব সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নে গুরুত্বারোপ। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় বাংলালিংকের সহায়তায় সারা দেশের মতো বগুড়ায়ও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বগুড়া জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। সবুজ পরিবেশে যদি আমরা কাজ করি, আমাদের কর্মক্ষমতা 15% বেড়ে যায়। বিশাল ব্যাপার। কিন্তু সবুজ যদি আমাদের অফিসের চারপাশে থাকে, আমাদের বাড়ির চারপাশে থাকে, আমাদের মানসিক স্বাস্থ্য এবং আমরা অনেক ভালো থাকি। এবং এই কারণেই কিন্তু আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে সারা বাংলাদেশব্যাপী। আসুন আমরা সবুজে সারা বাংলাদেশটাকে ছেয়ে ফেলি। পরিবেশ রক্ষার অভিযাত্রায় নতুন প্রজন্মকে যুক্ত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব। এই গাছটি দিয়েছে, আমি এতে অনেক খুশি। এই গাছটা আমরা নিয়ে যে বাসায় লাগাবো। এই গাছটি আমি পেয়ে অত্যন্ত খুশি। তারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের বৃক্ষরোপণ করেছে এবং শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ করেছে। চ্যানেল আই প্রকৃতির জীবনকে জানা স্কুলের পক্ষ থেকে অভিনন্দন। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এগুলো গাছ লাগান এবং অক্সিজেন পাই আমরা এই গাছ থেকে, এজন্য বেশি করে গাছ আমরা লাগাই এবং জীবন রক্ষা করি। এই যে লার্নিংটা ওরা এখন থেকে পেয়ে যাচ্ছে, আশা করি ভবিষ্যতে ওদের মাধ্যমেও এটা সমাজে ছড়িয়ে পড়বে এবং আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমরা এটার সাথে থাকতে পেরে আনন্দিত। সবুজায়নের এমন উদ্যোগকে সময়োপযোগী ও অনুকরণীয় বলেন বিশিষ্টজনরা। গাছ যখন আমরা রোপণ করব, সেই গাছ আমাদের ছায়া দেবে, সেই গাছ থেকে অক্সিজেন তৈরি হবে এবং সবার জন্য একটি উপকারী একটি বিষয়। আর গাছ মানুষের প্রকৃত বন্ধু। গাছ কিন্তু মানুষের ক্ষতি করে না, মানুষকে শুধু দিয়েই যাচ্ছে, বরঞ্চ আমরাই কিন্তু গাছের ক্ষতি করছি। সেজন্য আমরা এই ধরনের প্রকৃতি ধ্বংস করব না, প্রকৃতিকে রক্ষা করব। এবং ক্লাইমেট চেঞ্জের কারণে ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, সেটা গাছ লাগানোর মাধ্যমে সেটা ভারসাম্য রক্ষা পাবে। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন সচেতন মহল। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে রয়েছে এশিয়া কাপ প্রসঙ্গ। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। তার পক্ষে ভোট দেন 194 জন এমপি, বিপক্ষে ভোট পড়ে 364টি, আর ভোটদানে বিরত থাকেন 25 জন এমপি। তার এই পরাজয় ফ্রান্সের রাজনৈতিক সংকট আরও জোরালো হয়েছে। মাত্র 9 মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন 74 বছর বয়সী ফ্রাঁসোয়া বাইরু। সরকারের ব্যয় কমানো এবং ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনা পাশ করাতে সমর্থন আদায়ে আস্থা ভোটের উদ্যোগ নেন বাইরু। তবে বিরোধী দলগুলো আগেই জানিয়েছিল তারা তাকে সমর্থন দেবে না। বাইরু আস্থা ভোটে হেরে যাওয়ায় সংকটে পড়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 2 বছরের কম সময়ের মধ্যে এখন দেশের 5ম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাকে, কিংবা ডাকতে হবে আগাম নির্বাচন। এরপর যা রয়েছে কৃষি সংবাদ। জানা বোঝার অভাবে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও অবহেলিত হয়ে পড়ে, মূল্যবান জিনিসও হয়ে পড়ে মূল্যহীন। অথচ অনেক কিছুর মধ্যেও লুকিয়ে থাকে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্ভাবনা। মাছের আঁশ ঠিক তেমনি সম্ভাবনার নাম। ঔষধি গুণ সম্পন্ন মাছের আঁশ দিয়ে আয়ের পথ সৃষ্টি করেছেন কুষ্টিয়ার এক যুবক। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাটনা তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। মাছের পুষ্টিগুণ আছে এই ধারণা থাকলেও মাছের আঁশের গুণাগুণ আছে তা নিয়ে খুব বেশি জানা নেই সাধারণ মানুষের। বেশিরভাগ ক্ষেত্রেই মাছের আঁশ ময়লা আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়।
এ যাবৎ পর্যন্ত যে মাছের আঁশ বিক্রি হয় এটা আমরা জানতাম না। এই আঁশ আমরা একসময় পানিতে ফেলে দিতাম বা আমাদের বাড়ি বাজারের পাশে গাং আছে, গাঙে ফেলে দিতাম, এতে দুর্বায় গন্ধ হতো। মাছের আঁশ আসলে কি হয় এগুলো আমরা জানি না, দুই একজন কিনতে আসে, আমরা তাদের কাছে বেশি। এমন ফেলে দেওয়া মাছের আঁশ সংগ্রহ করেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের লিঙ্কন শেখ। রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করে তা দিয়ে আয় করেন তিনি। ধুই গাঙে আনি, ধুয়ে টুয়ে এগুলো প্রসেস করি এবং আমাদের এখানে চাতাল আছে, চাতালে আমি শুকাই এবং বাজারের থেকে, হাটের থেকে, বাজারের থেকে আমি এগুলা সংরক্ষণ করি, কিনি, আবার বেচি। মাসে আমার 10 থেকে 15,000 টাকা এখন ইনকাম হচ্ছে। তার লাভ দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার অন্যরাও। আঁশগুলা শুকাই রাখে অনেক জায়গাতে আঁশগুলা বিক্রি হবে, লোকজনের কর্মসংস্থা বাড়বে। এখন মাছের আঁশ বিক্রির নেটওয়ার্কও গড়ে উঠেছে সারা দেশে, এমন দাবি সংশ্লিষ্টদের। আইসটাও যারা বিশেষ করে কাটিং করে, কাটা করে অথবা যারা বিক্রি করে, সেখান থেকে যে আইসটাও যে কালেক্ট করে যে বিক্রি করা যায়, তাহলে একটা বিশাল এখানে একটা রপ্তানিমুখী পূর্ণ হবে। আর আইস সাথে সাথে একটা বিশাল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আমরা এই মাছের আইস থেকে আপনার অর্নামেন্টাল, কসমেটিক্স, ঔষধ এবং বিশেষভাবে কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা পালন করছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে বৃদ্ধি করা দরকার যথাযথ প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তা। জহির মুন্না, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নড়াইলের লোহাগড়ায় চড়ুই পাখির আবাসস্থল ধ্বংসের দায়ে এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। বাংলার প্রকৃতির অলংকার চড়ুই পাখির আবাসস্থল ধ্বংসের জন্য অনুতপ্ত ওই অভিযুক্ত ব্যবসায়ী। জরিমানা দিয়ে পাখির বাসা পুনঃস্থাপনেও আগ্রহী তিনি। এমন উদ্যোগ প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বাড়াবে বলছেন পরিবেশবাদীরা। আরও জানাচ্ছেন দানিল সুজিত বোস। চড়ুই পাখি সহ আবহমান বাংলার জীববৈচিত্র্য রক্ষায় যখন পরিবেশবাদীদের তোড়জোড়, তখন নড়াইলের লোহাগড়ায় ঘটেছে উল্টোটা। কেটে ফেলা হয়েছে হাজারো চড়ুই পাখির আশ্রয়স্থল আম গাছ। আশ্রয় হারিয়ে হাজার হাজার চড়ুই পাখির প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। যাদের প্রকৃতির সাথে ভালোবাসা নেই তাদের আইনের আওতায় এনে অন্তত শিক্ষামূলক একটা ন্যূনতম শাস্তির বিধান রাখা উচিত। চার দোকানে আমরা প্রায় আড্ডা দিই এবং ওই সন্ধ্যার পরে পাখির কিচিরমিচিরের ডাক আসলেই অভূতপূর্ব। তো যখন এটা সামাজিক মাধ্যমে দেখলাম তখন মানে খুব কষ্ট পেয়েছি। আমাদের পরিবেশটাকে যদি আমরাই রক্ষণাবেক্ষণ করতে না পারি তাহলে তো আমাদেরই এটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। So that is why the government had decided to make enough spacious roads so that the vehicles and the other cars should go on easily. ঘটনাটি নজরে এলে অভিযুক্তকে 10,000 টাকা জরিমানা করে প্রশাসন। সেটা অবশ্য আমার এখনো জানা নাই। আমরা এই বিষয়টা খোঁজ খবর নিয়ে আমরা যে আইনানুগ যে ব্যবস্থা আছে বা আমাদের প্রচার বা তাদেরকে মোটিভেশন করার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করব। ভুল স্বীকার করে ভবিষ্যতে জীববৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকার করেন অভিযুক্ত ব্যবসায়ী। আমি কথা কেটে ফেলছি, আমি অত বুঝি না, আর আমার ব্রেনের সমস্যা তো এমনি আছে। আমি খুব অনুতপ্ত হয়েছি এবং বলছি আমার লজ্জায় মুখ দেখাবো কি করে, নিজে খরচ করে যাতে ওই পাখি আবার আমার ওখানে বসে। কার্যকর ও সমন্বিত উদ্যোগে চড়ুই পাখি সহ প্রতিটি প্রাণীর জন্য নিশ্চিত হবে সহাবস্থানের ধারিত্রী, প্রত্যাশা প্রকৃতিপ্রেমীদের। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। জানাবো খেলার খবর। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 6.5 বছর পর ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ। কড়া নিরাপত্তায় সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমানের বিরুদ্ধে সেনাবাহিনীর হুঁশিয়ারি। মুক্তিযোদ্ধারা সবসময় শ্রদ্ধা ও সম্মানের আসনে মন্তব্য। বাংলাদেশ গণতন্ত্র রেল লাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে বললেন তারেক রহমান। যে কোনো হুমকি প্রতিহত করার আহ্বান।
নেপালে ব্যাপক বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জেন জিকে তাদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বগুড়ায় প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উদ্যোগের ভূয়সী প্রশংসা বিশিষ্টজনদের। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।